আমরা নিচে থেকে এই যে সমুদ্র পথে আরবরা এসেছে, পর্তুগিজরা এসেছে, এদিকে মঙ্গোলিয়ানরা এসেছে, আর উপর থেকে মঙ্গলরা এসেছে, তুর্করা এসেছে, আরো দূর থেকে ওই আপনি যদি চিন্তা করেন কারা আসে না, আর্মেনিয়ানরা পর্যন্ত এখানে আর্মেনিয়ানরা আসছে, তারপর আফগানিরা আসছে, সবাই। তারপর আমরা আসলে দুই লোকাল মানুষজন, লোকাল আমরা যারা ছিলাম, আমার চেহারা মনে করেন লোকাল চেহারাকে একটু পোট্রে করে, ওই আদি মানুষ সাঁওতাল যারা আছে ওদের সাথে যখন ওরা মিক্স আপ হয়েছে, নতুন নতুন মানুষের চেহারা তৈরি হয়েছে। আমার চেহারা কিন্তু একটু মঙ্গলের মতো বলে। হ্যাঁ, আপনার এই যে অংশ মঙ্গলের মতো, মানে বোঝাই যাচ্ছে চোখের এই ধাঁচটা মঙ্গলের, এই অংশটা আবার মঙ্গলের। সো এটা মানে আমাদের আসলে ডিএনএ প্রিন্টে কি আছে, আমাদের চেহারা কিন্তু এটা ডিপিক্ট করে। মানে ওটাই আর কি, মানে বৈচিত্র্য মানুষের চেহারা দেখতে হলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। শুধু মানুষের বৈচিত্র্য না, মানুষের পেশার বৈচিত্র্য, কাজের বৈচিত্র্য। একটা মানুষকে আপনি ফার্ম গেটের উপর একটা ইউরোপিয়ানকে দাঁড়া করাই দেন, গুলিস্তানিকে দাঁড়া করাই দেন, সে বলবে হাউ ক্রেজি, মানে এটা সেটাই, মানে কেমনে সম্ভব, কেমনে বেঁচে আছে। আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে এখন যারা মানে চাইনিজরা প্রচুর আসে, কখন আসে জানেন? আমিও নক পাই, সেটা হচ্ছে যখন বিশ্ব ইজতেমা হয় তখন ঝাঁকে ঝাঁকে চাইনিজ ফটোগ্রাফার আসে। ওরা তো আসলে ওই বিভিন্ন ফটো তুলে ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে। এত মানুষের ট্রেন, হিউম্যান ট্রেন, মানুষ ভর্তি হয়ে আসছে ওই একটা শট নেওয়ার জন্য, শত শত, ইদানিং তো মনে হয় হাজার হবে ওই মালয়েশিয়ান, চাইনিজ, তারপরে ধরেন দূরপ্রাচ্য থেকেও আসে। তো বিভিন্ন ফটোগ্রাফার আসছে দিনের পর দিন। কেন? ওই একটা ছবি নিব, মানে সারা পৃথিবীর চোখ, আমাদের চোখে একটা নর্মাল দৃশ্য, কিন্তু সারা পৃথিবীর চোখে এটা একটা বিচিত্র ব্যাপার। ছাদের উপরে, হ্যাঁ মানে ছাদের উপরে, ট্রেনের ছাদের উপরে একটা মানুষ চড়ে যাচ্ছে, এটা পৃথিবীতে আসলে কোথাও দেখি না। এবং ট্রেনটা দেখা যাচ্ছে, ট্রেন দেখে গেছে। তো এটা একটা ইউনিক ব্যাপার। কিন্তু তো এই যে মানুষের এই বৈচিত্র্য, মানুষের পেশার বৈচিত্র্য, এবং এই দুইটা জিনিসকে আবার ব্লেন্ড করে দেওয়া যায় কিভাবে? আমি যে ট্যুর আইটেনারিটা করতাম, আমাদের বেড লাকে প্যাডেল স্টিমারটা কিন্তু তখন বন্ধ হয়ে গেছে। আমার সবচেয়ে বেস্ট সেলিং যে ট্রিপটা ছিল ফরেনারদের জন্য, সেটা আমি স্টার্ট করতাম ঢাকা থেকে, সদরঘাট থেকে প্যাডেল স্টিমারে করে 27 ঘন্টা সময় লাগতো ওদেরকে, আমি নিয়ে যেতাম খুলনা। 27 ঘন্টা, 27 আওয়ার্স। এবং চিন্তা করেন, এগুলা এক একটা প্যাডেল স্টিমার 100 বছরের পুরনো, এবং গত 1 বছর আগ পর্যন্ত এগুলা সার্ভিসে ছিল। এখনো এগুলোকে সার্ভিস করা পসিবল আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এটা ঐতিহ্যবাহী জিনিস। হ্যাঁ, এটা লিভিং হেরিটেজ, এটা হেরিটেজ বিষয়, এটা একটা লিভিং মিউজিয়াম। সারা পৃথিবীর মানুষ এখানে আসতো এটা চড়ার জন্য, বাট আমরা এটার ভ্যালুটা বুঝছি না, আমরা বন্ধ করে রেখে দিয়েছি, এবং পরে পরে নষ্ট হচ্ছে। আপনি যদি যান ওই বাবুবাজার ঘাটে দেখবেন এগুলো পরে পরে নষ্ট হচ্ছে। মানে এইগুলো আসলে যে আমরা আসলে ভ্রমণের দিক থেকে যে ভ্রমণ যে প্রমোট করতে হবে বিষয়টা, সেটাই আমরা জানি না। তো আইডিয়াটা কি চমৎকার দেখেন, সে 27 ঘন্টা এতগুলো নদী দেখছে, নদীতে সন্ধ্যা হওয়া দেখছে, নদীর রাত দেখছে, নদীর ভোর দেখছে, বিভিন্ন কতগুলো নদী দেখছে। এখান থেকে যখন সে শুরু করবে, সে বুড়িগঙ্গা থেকে শুরু করলো, তারপর সবচেয়ে বড় কথা এটা কিন্তু পৃথিবীতে এখন আর নাই। এই যে প্যাডেল স্টিমার যেটা বলছেন, ক্রুজ হিসেবে আছে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন হিসেবে আমি ওটাই বলছি, মানে পার্সোনাল আপনি ভাড়া করে নিতে পারছেন। দ্বিতীয় হচ্ছে যে একসাথে এতগুলো নদী, মানে দুটো জিনিস একসাথে কিন্তু কাজ করছে। চিন্তা করেন, সে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা খুলনায় চলে গেল 27 ঘন্টায়, পরের দিন সে সুন্দরবন গেল। ওইটাও তো আর একটা লিভিং হেরিটেজ, হেরিটেজ বলবো না, ওইটা হচ্ছে, এটা বাংলাদেশ মানেই সুন্দরবন। মানে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এর চাইতে ভালো কিছু আছে আমি মনে করি না। কারণ পৃথিবীর কোথাও এত বড় ম্যানগ্রোভ নাই। আপনি অনেক দেশে গিয়ে দেখবেন সামান্য একটু ম্যানগ্রোভ, সেটাকে ইউজ করে কত ট্যুরিজম করছে তারা। আর আমাদের এই 6000 বর্গ কিলোমিটার, 2-3টা জেলার সমান জায়গা নিয়ে, আর এখন তো ছোট হয়ে গেছে। এবং আমরা আসলে এত লাকি যে ছোট্ট একটু দেশ বাংলাদেশ। আপনি যদি দেখেন ম্যাপের ডট একটা, মানে খুব ছোট্ট একটা ইন্ডিয়ার একটা প্রদেশের চেয়ে তো কিন্তু আমরা ছোট একটা দেশ, 30 ভাগের 1। হ্যাঁ, কিন্তু এই দেশটাতে এত ভেরিয়েশন। এখানে সমুদ্র, যেমন নেপালে আমরা বলি যে বিশাল বড় হিমালয় পর্বতমালা আছে, কিন্তু কোনো সমুদ্র নাই। আমাদের সমুদ্র আছে, আমাদের কোরাল আইল্যান্ড, সেলমার্টিন আছে, সবচেয়ে বড় সুন্দরবন। এক সুন্দরবনকে দিয়ে কিন্তু আমরা সারা পৃথিবী বাংলাদেশকে চীনেও তাই। কারণ বিগেস্ট ক্যাট যে রাহুল বেঙ্গল টাইগার রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে একটা আসলে আপনাকে বললাম না আমি কি, মানে ওইটা যতক্ষণ আপনি বুঝতে না পারবেন, আপনি আপনার পরিচয় দিতে পারবেন না, আত্মপরিচয় আপনি জানবেন না। এই যে আমাদের দেশে আপনারা দেখবেন ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা আছে, তারা সারা বছর প্রমোট করবে লংগেস্ট সি বিচ। এটা একটা ভুয়া কথা হোক, মানে আমার কথা হচ্ছে, কেউ কি তোমার দেশে ম্যারাথন দৌড়াইতে আসতেছে বিচে? বিচে যখন বলতেছে লংগেস্ট সি বিচে আসার চাইতে লংগেস্ট সি বিচে আমি কি সুবিধা পাবো সেটা, মানে আমি যদি ফরেনার আসে, যেমন আমেরিকান যদি কেউ, ইউরোপিয়ান যদি কেউ আসে, সে কি করবে, বিকিনি পরে এবং একটা ছেলে আন্ডারওয়্যার পরে, সুইমিং কাস্ট পরে সে কিন্তু নামবে, যেটা আমরা
সব জায়গাতে দেখি, তাহলে কি সে সুবিধাটা পাবে? এখানে পাবে না। এবং কোনো প্রাইভেট বিচ নাই। আমি কদিন আগে থাইল্যান্ডে গেলাম, আমার একটা প্রাইভেট বিচ ছিল, যে আমি ওখানে আমার মতো করে যা ইচ্ছে তাই করতে পারি। তো ওই প্রাইভেট বিচও নয়, আমাদের কোনো যাওয়ার জায়গাও নয়, তাহলে কিসের জন্য এখানে প্লেন ভাড়া খরচ করে লংগেস্ট সি বিচে কেন আসবে? সেটাই মানে আলটিমেটলি সেই জন্যই বললাম আত্মপরিচয় বা আত্মজিজ্ঞাসা খুব জরুরি। আলটিমেটলি আমার যেটা আছে, যেটা আসলে আমি সেল করতে পারবো, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করাটা জরুরি। আপনার কাছে কোনটা মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গা, যেটা আমরা শুধু মানে শুধু বিশ্বের কাছে না, আমরা বাংলাদেশের মানুষের কাছে সেল করতে পারি, যে কোনটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির মানুষকে আনন্দ দেবে? না, অবশ্যই সুন্দরবন। সুন্দরবন তো থাকবে, আমি আপনার সাথে। আর এটা ছাড়া আরও অনেক বৈচিত্র্য আছে আমাদের হাওড়াঞ্চল। মানে হাওড়াঞ্চল কিন্তু একটা ইউনিক জায়গা ডেফিনেটলি। মানে, এবং এটা এমন না যে ওই থই থই পানি থাকলে আমি হাওড় দেখতে যাব। হাওড় কিন্তু সারা বছর রূপ পাল্টায়, সারা বছর রূপ পাল্টায়। হ্যাঁ, সো আলটিমেটলি শীতে একরকম, কি সুন্দর মহিষের বাথান, তারপর হচ্ছে মাইলের পর মাইল, তারপর হচ্ছে এখানে আপনার মরিচ গাছ, তারপর হচ্ছে আপনার টমেটোর ক্ষেত। আমার কিন্তু হাওড়কে আমি কিন্তু খুব ভালোবাসি। হাওড় তাই যা বাংলাদেশের মানুষ চোখে দেখতে অনভ্যস্ত, আর চোখে দেখতে আপনি যেটা অনভ্যস্ত সেই জিনিসটাই আপনাকে মুগ্ধ করবে, বিস্মিত করবে, আকর্ষিত করবে। হাওড়ে গেলে আপনি প্রেরির মতো মাইলের পর মাইল খালি বাথান দেখবেন, ধান ক্ষেত দেখবেন, আপনি দেখবেন 5-10 কিলোমিটার কোনো ঘর বাড়ি নাই, যেটা কিন্তু বাংলাদেশের কোন অঞ্চলে আর এখন নাই। সো এই জিনিসগুলো দেশের মানুষকেও চমৎকৃত করবে, বাইরের মানুষকেও চমৎকৃত করবে, যে কোনো চোখকে মানে মুগ্ধ করার ক্ষমতা। এখন তো আপনার ওই যে আগে আমরা যখন কেরালাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, আমি কিন্তু কেরালা গেছি সেই 2008-এ, আমার মাকে নিয়ে গেছি। তখন ওই যে একটা নৌকা থাকে, একটা নৌকাতে আমি হাওড়ে যাওয়ার পর মনে হয়েছে যে আমি কেন কেরালাতে গেলাম, কিংবা মানুষ কেরালাতে কেন যায়। কেরালাতে কিন্তু অনেক আর্টিফিশিয়াল, দুই দিকে কিন্তু বাঁধানো, হ্যাঁ, ওটা কিন্তু মজা নেই। আমরা হাওড় কিন্তু অনেক হোয়াইট, না, দুইটা দুই রকম সৌন্দর্য। আমি অবশ্যই এটা ন্যাচারাল সৌন্দর্যটা বেশি। আপনি যদি কেরালার সাথে তুলনা করেন, আপনি কেন আমাদের বরিশাল অঞ্চলের কথা বাদ দিলেন? আমাদের বরিশাল অঞ্চলে আমরা তো এটাকে ব্যাকওয়াটারই বলি কেরালার মতো। এই যে আমি যদি বানারীপাড়া থেকে শুরু করে এইদিকে ভীমরুলির দিকে ঢুকি, ঝালকাঠি, পিরোজপুর, এইখানকার এলাকাগুলোও কিন্তু কেরালার মতোই। দুই পাশে মানুষের জীবনযাত্রা, গ্রাম, স্কুল, নারিকেল বন, পেয়ারার বাগান সবই আছে। মানুষের লাইফ চলতেছে ছোট ছোট ক্যানেল দিয়ে। সবার পার্সোনাল সাইকেল থাকে না, ওইখানে সবার পার্সোনাল বোট আছে। বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে সে তার নৌকাটা নিয়ে যাচ্ছে, ডিঙ্গিটা স্কুলের সামনে পার্ক করে ক্লাস শেষ করে আবার নিয়ে চলে আসছে। আচ্ছা, কিছু কিছু স্কুল দেখেছিলাম আমি হাওড়ে যে নৌকার ভিতরে হয়, ওটা ব্রেক করেছে। ওখানেও কি তাই হয়? না, ওইখানে না, ওইখানে মেইনল্যান্ডেই স্কুলগুলা। মানে হাওড়ে আপনি যেটা দেখেছেন সেটা ব্রেকের একটা প্রজেক্ট, চমকপ্রদ, হ্যাঁ, খুব সুন্দর ভাসমান স্কুল আর কি। মানে স্কুল আপনার কাছে আসবে, আপনাকে স্কুলে যেতে হবে না। তো ইউনিক ব্যাপার।